আমি শুধু চেয়েছি তোমায়। পর্ব সংখ্যা 17, লেখনীতে সুরাইয়া রাফা। নভেম্বরের শেষ সপ্তাহ চলমান। এই সময়ে বছরের সবচেয়ে শীতলতম সময় পার করছে পুরো রাশিয়া। দিন রাত 24 ঘন্টায় তাপমাত্রা ঝুলে আসছে মাইনাসের কোটায়। সারা বেলা অবিরত তুষারপাতে জমাট বেঁধে পাথর খণ্ডে রূপ নিয়েছে চারিদিক। মসৃণ পিচ ঢালা রাস্তাগুলো ঢাকা পড়েছে কয়েক স্তর শ্বেতরঙা বরফকুচির আড়ালে। প্রকৃতির এহেন বৈরী আচরণের জন্য জনজীবন ব্যাহত। ঠিক মতো রাস্তা চিনে পথ এগোনো মুশকিল, অথচ এমন বৈরী আবহাওয়ার মাঝেই দিক জ্ঞান শূন্য হয়ে জঙ্গলের রাস্তা ধরে প্রাণপণে ছুটছে ঈশানী। যদিও রাস্তা চেনার উপায় নেই, হাঁটুর সামনে হাঁটু সমান বরফের মধ্য দিয়ে কোনো মতে সামনে এগোনোর প্রচেষ্টা বলা যায়। তবে এই বিস্তৃত জঙ্গলের শেষ কোথায় তা ঠিক জানা নেই ঈশানীর। এভাবে উদ্ভ্রান্তের মতো ছুটতে থাকলে ধরা পড়ে যাওয়ার প্রবণতা প্রকট। এবার অ্যারিসের হাতে ধরা পড়ে গেলে এই জীবনে আর রক্ষা নেই। সেই ভেবে সর্বশক্তি প্রয়োগ করে আরও দ্রুত এগোনোর প্রয়াসে পা চালায় ঈশানী। বোকাশোকা মেয়েটা প্রচণ্ড ঠান্ডার মাঝে ছুটছে ঠিকই, কিন্তু আদৌ সামনে এগোচ্ছে নাকি একই জায়গাতে বারবার ঘুরপাক খাচ্ছে তা ঠিক বোধগম্য নয় ওর। বরাবরের মতোই ওর মাত্রাতিরিক্ত আত্মবিশ্বাস আজ ওকে এখানে এনে দাঁড় করিয়েছে। ভীত সন্ত্রান্ত মেয়েটা পালাতে চায়। এই পেইন্ট হাউস, এই খারাপ মানুষগুলো, এই মাফিয়াদের কালো দুনিয়া, সবকিছু থেকে অনেক দূরে চলে যেতে চায়। কিন্তু সেটা কি আদৌ ওর ভাগ্যে আছে? মাফিয়া বস অ্যারিস কি এত সহজেই পালাতে দেবে নিজের শিকারকে? তবে পেইন্ট হাউস থেকে পালিয়ে আসার জন্য ঈশানী নিজেও আজ কিছুটা বিশ্বাসঘাতকতা করেছে। সুযোগ নিয়েছে ফ্লোরা মেয়েটার আন্তরিকতার। কে জানে ঈশানীকে খুঁজে না পেলে অ্যারিস ঠিক কী শাস্তি দেবে ফ্লোরাকে। ফ্লোরা নিজেও নিশ্চয়ই এই মুহূর্তে উন্মাদের মতো চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, খুঁজে বেড়াচ্ছে ওকে। এই তো কিছুক্ষণ আগের ঘটনা। ফ্লোরা এসেছিল ঈশ্বর নিকট ক্ষমা চাইতে। শুভ্রাকে হারিয়ে গত 3 দিন ধরে ফ্লোরার মুখোমুখি হয় না ঈশানী। মেয়েটাকে দেখলেই কেমন মাফিয়াদের দোসর মনে হয় ওর চোখে। তখন অভিমান হয়, কান্না পায়। কিন্তু ঈশানী তো অন্তর্মুখী, সবার সামনে দুঃখ কিংবা কেঁদে ভাসানোর স্বভাব ওর নেই। অজ্ঞতা গত কয়েকদিন ধরে ঘরের চৌকাঠ মারায় না ইস্যু, আর না তো ফ্লোরা নিজে থেকে কখনো সাহস করে কথা বলতে আসার ওর সঙ্গে। কথা বলার ইচ্ছে হলেও প্রগাঢ় অপরাধ বোধে ভিতর থেকে দমিয়ে দেয় ওকে। গত 3টা দিন ভীষণ মন খারাপের সঙ্গে এভাবেই কেটেছে ওদের। এর মধ্যে অ্যারিসও নেই পেইন্ট হাউসে। কোনো এক বিশেষ কাজে রাশিয়ার বাইরে গিয়েছে সে। ইস্যুর সঙ্গে এমন মনোমালিন্য ফ্লোরা আর সহ্য করছিল না। অজ্ঞতা ভেতরের সংকোচটুকু দমিয়ে আজ 3 দিনের মাথায় সকাল সকাল কড়া নেড়েছে ইস্যুর ঘরে। দরজায় টোকা পড়লে ঈশানী দরজা খুলে দেয় নির্দ্বিধায়। ও নিজেও বোধহয় মেয়েটার প্রতি অভিমান পুষে রাখতে পারছিল না। ইতিমধ্যে ভেতরে প্রবেশ করার পরেও ফ্লোরা কথা এগোনোর জন্য আগ বাড়িয়ে বলে, আসবো ভিতরে? ঈশানী বাকশূন্য, নিষ্প্রভ ও নীল চোখের মণি। অন্তর্মুখী স্বভাবটা যেন চট করে হানা দিয়েছে ভেতরে, যার দরুন জিহ্বা নাড়ানো দুষ্কর। ঈশানী চুপ করে দাঁড়িয়ে আছে দেখে ফ্লোরা একাই ইতস্ত গলায় বলতে আরম্ভ করলো, আসলে ইস্যু, তুমি যা ভাবছো তা নয়। মাফিয়াদের সঙ্গে জীবন কাটালেও আমি মোটেও তাদের মতো নিষ্ঠুর নই। আর না তো ওরা আমাকে নিজেদের পাপের কাজের সঙ্গে জড়িত রেখেছে কখনো। আসলে আমি বুঝতে পারিনি যে পায়রাটা তোমার। তাহলে কখনোই আমি... ফ্লোরাকে কথার মাঝে থামিয়ে দিল ঈশানী। শুষ্ক অধরে কিঞ্চিত হাসির রেখা টেনে বলল, আমি বুঝতে পেরেছি ফ্লোরা, তুমি কখনোই এটা ইচ্ছে করে করনি। আর না তো সেদিন তোমার সঙ্গে ওভাবে কথা বলাটা উচিত হয়েছে আমার। আমি নিজেও ভীষণ লজ্জিত। অন্তর্মুখী মেয়েটাকে অবাক করে দিয়ে তৎক্ষণাৎ ওকে জড়িয়ে ধরে ফ্লোরা। ওর কাণ্ডে বিস্ময়ে থ হয়ে যায় ঈশানী। এর আগে কোনোদিনও কেউ ওকে এভাবে জড়িয়ে ধরেনি। ঈশানী বেশ সংকুচিত, সেই সঙ্গে পুলকিতেও বটে। ফ্লোরা আলতো হাতে ঈশানীকে জড়িয়ে ধরে উচ্ছ্বাসিত কণ্ঠে বলে ওঠে, সত্যি বলছো? তুমি আর রাগ করে নেই? ধীর গতিতে নিজের এক হাত আলতো করে ফ্লোরার পিঠে ছোঁয়ালো ঈশানী। অতঃপর ওকে আশ্বস্ত করে বলল,
একদম রাগ করে নেই, বিশ্বাস করো। তুমি প্লিজ আর এভাবে অনুশোচনা করো না, আমার খারাপ লাগে। মেয়েটা সত্যি সরল আর পবিত্র, নির্দ্বিধায় যে কাউকে ক্ষমা করে দেওয়ার মতো এক বিশাল সমুদ্রের ন্যায় উদ্যম হৃদয় আছে তার। সেই ভেবে নিদারুণ খুশিতে ফ্লোরা হুট করে কথা বলে ওঠে। আজ পেইন্ট হাউসে কেউ নেই, স্নোফল দেখতে যাবে? এটা আমাকে ক্ষমা করে দেওয়ার রিওয়ার্ড বলতে পারো। ফ্লোরার কথায় মলিন হাসল ঈশানী, অবিশ্বাসের স্বরে বলল, আমাকে ওরা পেইন্ট হাউসের বাইরে যেতে দেবে ভেবেছ? তাছাড়া এরিস। ঈশানীর কথার ফাঁকে হাত ঢুকিয়ে ফ্লোরা বলে, এরিস তো নেই, তাছাড়া আমি তুষারকে ফ্যাক্স পাঠিয়ে অনুমতি চেয়ে নেব। আর দূরে তো কোথাও যাব না, পেইন্ট হাউস এরিয়ার মধ্যেই থাকবো। প্রথমে দ্বিধাবোধ করলেও এরিস পেইন্ট হাউসে নেই বা থাকবে না খবরটা চমকালো ঈশানীকে। কোনো এক অজানা কারণে আচমকা খুশিতে ঝিলিক দিয়ে উঠল ওর দু চোখ। বুকের ভেতর জড়ো হলো মুক্তি পাওয়ার এক প্রবল আকাঙ্ক্ষা। নাজুক মেয়েটার ভেতরে ভেতরে কিয়ৎক্ষণ ভাবল কিছু একটা, অতঃপর চট করে সন্দিহান গলায় ফ্লোরাকে বলল, সত্যি বলছো বাইরে নিয়ে যেতে পারবে? মিথ্যা আশা দিও না কিন্তু। ফ্লোরা অক্ষিপল ছেড়ে ঈশোকে আশ্বস্ত করে বলল, পারবো পারবো। সেই যে ফ্লোরার সঙ্গে পেইন্ট হাউসের বাইরে পা রাখার সুযোগ পেয়েছে, সেটাকে কাজে লাগিয়ে এই মুহূর্তে পালানোর প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছে ঈশানী। তুষারের অনুমতি ছিল বলে গার্ডসরা তখন কিছুই বলেনি ওদের, কিন্তু এতক্ষণে হয়তো ঈশানীর পালিয়ে যাওয়ার খবরটা পেয়ে ব্যতিগ্রস্ত হয়ে পড়েছে তারাও। অনেকক্ষণ ধরে দৌড়ানোর কারণে ঈশানী দুর্বল, সেই সঙ্গে ভীষণ আতঙ্কিত। যত দ্রুত সম্ভব দিনের আলো থাকতে থাকতে এরিস ইউভানের রেস্টিগেট এলাকা ত্যাগ করতে হবে ওকে। কিন্তু এই বরফের চাদরে ঢাকা মৃত নির্জীব জঙ্গলের শেষই বা কোথায়? দিশেহারা মস্তিষ্ক আর গন্তব্যহীন পথ ধরে ক্লান্ত পায়ে সামনে এগিয়ে যাচ্ছিল ঈশানী। ওর পরনের ওভারকোটটা এক স্তর বরফ জমে পুরো হয়ে গিয়েছে প্রায়। এভাবে বাইরে থাকলে যখন তখন হাইপোথার্মিয়া রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রকট। তবুও সেসবে তোয়াক্কা না করে উদ্ভ্রান্তের মতো ছুটছে মেয়েটা। এভাবেই একটা পর্যায়ে এসে আকস্মাৎ নিজের নরম বাহুতে গ্লাভস পরিহিত একটা শক্ত হাতের হ্যাঁচকা টান অনুভব করতেই হন্যে হয়ে ছুটে দু পা আকস্মাৎ থেমে গেল ঈশানীর। ধরা পড়ে যাওয়ার প্রবল আতঙ্কে গলা শুকিয়ে কাঠ, পালানোর কায়দা নেই, অজ্ঞতা সেখানেই দাঁড়িয়ে পড়ে। শুষ্ক একটা ঢোক গিলে ভয়ার্ত দৃষ্টিতে পেছনে ঘুরে তাকালো ঈশানী। দেখল একটা কালো আলখাল্লা পরিহিত রাশিয়ান লোক। ঈশানীর যতটুকু মনে পড়ে তাতে এই লোক এরিস কিংবা পেইন্ট হাউসের কেউ নয়। ঈশানী তাকে পেইন্ট হাউসে দেখেনি ঠিকই, তবু লোকটার এই অনাকাঙ্ক্ষিত দর্শনের আশ্বস্ত হতে পারল না। যদিও এই লোকটা এরিসের গুপ্তচর হয় তখন। ভয়ে কুণ্ঠিত হয়ে লোকটার থেকে নিজের হাতটা ছাড়ানোর জন্য অহেতুক জোর জবরদস্তি করতে লাগলো ঈশানী। লোকটা ছাড়ল না ওকে, বরং সরু বাহুটা কবজিবন্দি করে রেখে রুশ ভাষায় বোঝাতে লাগলো কিছু একটা। লোকটা স্থির হয়ে কথা বলছে দেখে মনে হচ্ছে সে ইস্যুকে ধাতস্থ করতে চাইছে কিছুটা, কিন্তু এতেও অস্থিরতা কমল না ঈশানীর। নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টায় অবিরত রেখে কান্না মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, হাত ধরছেন কেন? কি চাই, ছাড়ুন। লোকটা হাতের বাঁধন দৃঢ় করে স্থবির কণ্ঠে আরও কিছু বলল, যা কোনো কিছুই বোধগম্য হলো না ঈশানীর। অস্থিরতা বেড়ে গেল ওর মাঝে, ভেতরের নাজুক শঙ্কিত সত্তাটা বেরিয়ে আসতে চাইছে যেন। মেয়েকে আত্মবিশ্বাসটুকু মিলিয়ে যাচ্ছে অনর্গল ঝরতে থাকা অশ্রুকণার আড়ালে। ঠিক এমন সময় ঈশানী খেয়াল করল, একটু দূরে বরফে ঢাকা ক্রিসমাস গাছের আড়াল থেকে ক্যামেরার সাহায্যে ওর ছবি ধারণ করছে কেউ। গাছের আড়ালে দাঁড়ানো লোকটাকে দেখে কান্নারত অবস্থাতেই থমকে গেল ইস্যু। ভেতরে ভেতরে নতুন করে বিপদে পড়ার আশঙ্কায় নীল হয়ে উঠল ওর মসৃণ ফর্সা মুখমণ্ডল। বুকের ভেতরে ক্রমশ বেড়ে ওঠা উঁচাটান উত্তেজনায় তৎক্ষণাৎ ভুরু কুঞ্চিত করে ঝাঁঝালো গলায় চেঁচিয়ে উঠল ও, কে আপনি? এভাবে ছবি কেন তুলছেন? ঈশানীর কথায় কোনরূপ কর্ণপাত করল না লোকটা, উল্টো কুটিল হেসে ফের ক্যামেরাতে হাত চালায় তড়িৎ বেগে, যেন কোনো কিছুর জন্য বড্ড তাড়া তাদের।
ক্রমাগতিত একাধিক ফ্ল্যাশ লাইটের আলোয় হকচকিয়ে ওঠে। চোখ খিচে বন্ধ করে নেয় ঈশানী। চোখ দুটো বন্ধ রেখেই ঠোঁট ভেঙে কেঁদে ওঠে মেয়েটা। কাঁদতে কাঁদতে নতুন উদ্যমে নিজেকে ছাড়ানোর প্রচেষ্টা চালিয়ে আকুল স্বরে বলে, যেতে দিন দয়া করে। কেন আটকে রেখেছেন আমায়? আপনাদের তো আমি চিনিও না, তাহলে আমার পেছনে কেন পড়ে আছেন? কি ক্ষতি করেছি বলুন? কথার শেষ ফের কন্দনরত ব্যথাতুর আওয়াজ বেরিয়ে এলো ওর কণ্ঠনালী ভেদ করে। ওর ভেজা নরম চোখ দুটো তখনও বন্ধ ছিল। কোনো কিছুর আঁচ করার সুযোগ ছিল না মোটেও। ঠিক এমতো অবস্থায় কয়েক ন্যানো সেকেন্ডের মাঝে হুট করে এক বিকট গগন বিদারী আওয়াজে কেঁপে উঠল বিস্তৃত গোটা জঙ্গল। আকস্মাৎ আওয়াজে লাফিয়ে উঠে তড়াক করে চোখ খুলে ফেলল ঈশানী। সঙ্গে সঙ্গে ঝপাত করে ওর মুখের উপর আশ্রে পড়ল এক খাবলা তাজা রক্ত। মুখের উপর রক্তের উদ্ঘট গন্ধ, চোখের কার্নিশ বেয়ে টপ টপ করে গড়িয়ে পড়ছে সেগুলো। সামনের দৃশ্যপট পুরোপুরি রক্তরঞ্জিত। অজ্ঞতা হাতের সাহায্যে চোখটা পরিষ্কার করে সামনে দৃষ্টিপাত করে ঈশানী। অবিশ্বাস্য নজরে সামনে তাকাতেই বিস্ময়ে হতবিহ্বল হয়ে পড়ে ওর নেত্রদ্বয়। স্নিগ্ধ বরফে ঢাকা ধবধবে সাদা জমিনে এমন রক্তের বন্যা দেখে শরীর শিউরে উঠতে না উঠতেই মুখের ওপর দু হাত চেপে ধরে চোখ দুটো বড় বড় করে সামনের দিকে লোকটার দিকে চাইল ঈশু। দেখল এতক্ষণ যাবৎ ওর বাহু ধরে রাখা রাশিয়ান লোকটার হাতের বাঁধন ঢিলে হয়ে গিয়েছে ইতোমধ্যেই। স্থির শূন্য চোখ দুটো খোলা রাখা অবস্থাতেই বিনা বাক্যে ধীরে ধীরে সম্মুখে ঢলে পড়ছে মানুষটা। দেখে মনে হচ্ছে কথা বলার শক্তি সে অনেক আগেই হারিয়েছে, সেই সাথে শ্বাস প্রশ্বাসটুকুও। ঈশানী আরেকটু ভালোভাবে খেয়াল করতেই দেখল লোকটার মাথার অগ্রভাগ থেকে জলরাশির ন্যায় গলগলিয়ে বেরিয়ে আসছে ভীষণ তাজা রক্তের স্রোত। যা দেখে মুহূর্তেই আঁতকে ওঠে ঈশানী। এ কেমন দুনিয়া! কত সহজেই না জলজান্ত মানুষটা চোখের সামনে নিথর এক মৃতদেহে পরিণত হলো। এসব নৃশংসতার সঙ্গে মোটেও পরিচিত নয় ও। তার উপর সদ্য মৃত লোকটা মূর্তির ন্যায় সোজা ঢলে পড়ছে ওর দিকে। এক্ষুনি না সরে দাঁড়ালে হয়তো ওর গায়ে এসে আছড়ে পড়বে রক্তাক্ত শরীরটা। ভয়ের চোটে শরীরের রক্ত হিম হয়ে এলো ওর। তৎক্ষণাৎ চিৎকার করে দু হাতের ধাক্কায় দূরে সরিয়ে দিল আলখাল্লা পরিহিত মৃত লোকটাকে। লোকটা দৃশ্যপটের আড়াল হতে না হতে ঈশানের অক্ষিপটে ভেসে উঠল আরেক ভয়াতুর দৃশ্য। সামনে ওর থেকে মাত্র কয়েক হাত দূরে দাঁড়িয়ে আছে ওর আসন্ন বিপদ, স্বয়ং অ্যারিস ইউভান। প্রকৃতিতে আপাতত তুষারপাত এখনো বহমান। পেজো তুলোর মতো শুভ্র তুষারপাতের মাঝেই কালো কোট পরিহিত স্নিগ্ধ মানবের ধারালো চেহারাটা আচমকা ভেসে উঠল ঈশানীর চোখে। যার পায়ের কাছে লকলকে কুটিল চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে বরফকুচির সঙ্গে মিলেমিশে যাওয়া ধবধবে সাদা বোজো। আপাতত হিংস্র প্রাণীটির দু চোখ ইস্যুর পায়ের কাছে পড়ে থাকা নির্জীব রক্তাক্ত শরীরটার দিকে নিবদ্ধ। দেখে মনে হচ্ছে এক্ষুনি হয়তো হাওয়ার বেগে ঝাঁপিয়ে পড়ে ছিঁড়ে খুঁড়ে খাবে লোকটাকে। ঈশানী একপল চাইল বোজোর পানে, অতপর দৃষ্টি সরিয়ে আতঙ্কিত নজরে পরখ করে অ্যারিসকে। হাতে রিভলভার নিয়ে এদিকে এগিয়ে আসছে সে। গলার মাঝে কোনো তরল অবশিষ্ট নেই আর। এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে অসহায় আর শঙ্কিত মানবী বোধ হয় ঈশানী। অ্যারিস সময় দিল না ভাববার। বোজোর থেকেও দ্রুত বেগে এগিয়ে এসে থাবা বসালো ঈশুর কণ্ঠনালীতে। কড়া পড়া খড়খড়ে হাত ওর নরম কণ্ঠনালীটা চেপে ধরে রাগে গর্জন করে উঠল সে। কি মনে হয় আমি বাদে রাশিয়ান সব মানুষ খুব ভালো? অ্যারিসের পেন্ট হাউস থেকে পালানোর স্পর্ধা কি করে হয় তোমার? মুহূর্তেই মুখের মাঝে রক্তের নোনতা স্বাদ অনুভব করে ঈশানী। নীলরাঙা অসহায় চোখ দুটো কোটর ছেড়ে বেরিয়ে আসতে চাইছে যেন। শ্বাস প্রশ্বাসে বাধাপ্রাপ্ত হওয়ায় ক্রন্দনরত ফ্যাকাশে ঠোঁট দুটো ফাঁকা হয়ে গিয়েছে আপনা আপনি। অ্যারিস ছাড়ে না ইস্যুকে, বরং হাতের বাঁধনে কোনোরূপ পরিবর্তন না এনে অন্য হাতে ট্রিগার প্রেস করে গুলি বসিয়ে ঝাঁঝরা করে দেয় গাছের আড়ালে দাঁড়িয়ে থাকা স্পাইটার বক্ষস্থল। বিভীষিকায় পরিণত হয়েছে ঈশানীর মুক্তির আকাঙ্ক্ষা।
এতক্ষণে তুষার আর ফ্লোরাও এসে হাজির হয়েছে সেখানে। বোজো গন্ধ শুকে শুকে এগিয়ে এসেছিল বলে এরিস খুব তাড়াতাড়ি খোঁজ পেয়েছে ঈশানীর। কিন্তু তুষার আর ফ্লোরাকে বরফ চাদরে ঢাকা জঙ্গলের মাঝে এই জায়গা খুঁজে পেতে বেগ পেতে হয়েছে বেশ। ওরা বেশ খানিকটা দূরত্বে দাঁড়িয়ে আছে হত্যাযজ্ঞের সামনে থেকে। সামনের বীভৎস পরিস্থিতি লক্ষ্য করে তীক্ষ্ণ দৃষ্টিতে ফ্লোরার দিকে চাইল তুষার। মেয়েটা জড়সড় হয়ে মাথা নুইয়ে দাঁড়িয়ে আছে ওর পাশেই। সেই দিকে ভুরুকুচকে তাকিয়ে গম্ভীর স্বরে তুষার বলে, আমার পেছনে পেছনে এত দূর আসতে নিষেধ করছিলাম না? এখন এসব দেখতে ভালো লাগছে? ক্ষমা করে দিন না। মুখ কাচুমাচু করে অত্যন্ত নিচু স্বরে বাক্যটুকু আওড়ালো ফ্লোরা। ক্ষমা? কিসের ক্ষমা? এত বড় একটা অন্যায় কাজ করে আবার ক্ষমা চাইতে এসেছো? হুঁ? ছোট্ট করে উচ্চারণ করে উপর নিচ মাথা নাড়ল ফ্লোরা। তুষার রাগান্বিত হলো। মেয়েটা এত ছেলেমানুষ কেন? এতদিন ধরে মাফিয়াদের সঙ্গে থেকেও একটু চালাক চতুর হতে পারল এই বোকা ফ্লোরা। সেই ভেবে বিরক্তিকর আওয়াজ বেরিয়ে এলো তুষারের মুখ থেকে। সে দাঁতে কটমট করে বলল, কে বলেছিল ঈশানীকে নিয়ে বাইরে বের হতে? আমি বলেছিলাম? নাকি তুমি আমাকে একবারও জানিয়েছিলে যে তোমার সঙ্গে এই ঝামেলার বস্তাও বের হবে? আগেরবার যখন চোখে ধুলো দিয়ে পালিয়ে গিয়েছিল তখন শিক্ষা হয়নি? বোকামে একটা। তুষারের কথার প্রত্যুত্তর না করে নাক টানল ফ্লোরা। হাতের পিঠ দিয়ে আক্ষি কোণে জমে থাকা তপ্ত জলটুকু মুছে নিল আলগোছে। অতঃপর ঈশানী আর এরিসের দিকে দৃষ্টিপাত করে মিনমিনিয়ে বলল, এরিসকে থামান দয়া করে, ইস্যুকে মেরে ফেলবে হয়তো। ফ্লোরা ইশারা অনুসরণ করে তুষার এক পল সামনে দৃষ্টিপাত করে নির্বিকার কণ্ঠে বলল, আই থিঙ্ক এরিস অনেক ধৈর্য ধারণ করছে। সরল কপাল নিমেষেই বেঁকে গেল ফ্লোরার। সে উদ্ভট আওয়াজ বের করে বলল, মানে? এই যে দেখতে পাচ্ছ, এরিস মিস ব্লু আইস অ্যাঞ্জেলের গলা চেপে ধরে গজরাচ্ছে। কিন্তু ওর জায়গায় অন্য কেউ হলে এরিস এমন কিছুই করতো না। কি করতো তাহলে? কলিজাটা হাতে নিয়ে ভয়ার্ত আওয়াজে প্রশ্ন ছুড়ল ফ্লোরা। ক্রূর হাসিতে ঠোঁট বাঁকালো তুষার। ঠোঁট জুড়ে হাসি বিস্তৃত হলেও চোখ দুটো রহস্য কপটতা ধরে রেখে তুষার জবাব দিল, সোজা মাটিতে গেড়ে দিত। বারবার সতর্ক করেছিলাম তোমায়, এরিস ইউভানের সঙ্গে লাগতে এসো না, আমাকে চ্যালেঞ্জ করে পালানোর দুঃসাহস দেখিও না, কিন্তু তোমার শিক্ষা হয়নি। এবার নিষেধ করার পরেও আমার নাকের ডগা দিয়ে পালিয়ে যাচ্ছিলে তুমি। কি ভেবেছিলে পাইথন লিডারকে টেক্কা দেওয়া এত সহজ? ঈশানী কথা বলতে পারছে না। কণ্ঠনালীর প্রচণ্ড চাপে ঠোঁটের আগায় এসে আটকে আছে রুহুটা। তীব্র যন্ত্রণায় সমগ্র মুখমণ্ডল রক্তিম বর্ণ ধারণ করেছে ওর। চোখ দিয়ে অনর্গল ঝরে পড়ছে ব্যথাতুর নোনা জল। সেসবে বিন্দুমাত্র তোয়াক্কা না করে এরিস বলল, বলেছিলাম আমি হার্টলেস, বিশ্বাস হয়নি তাই না? এবার থেকে ঠিকই বিশ্বাস হবে। পাইথন লিডারকে চ্যালেঞ্জ করার ফল কতটা ভয়াবহ যন্ত্রণা বয়ে আনবে তোমার জীবনে, সেটা এবার হাড়ে হাড়ে টের পাবে তুমি। ঈশানী মরে যাচ্ছে, দম আটকে আসছে ওর। এবারের মতো বাঁচতে চায় শুধু। অজ্ঞতা এরিসের হাত থেকে নিজেকে ছাড়ানোর প্রয়াসে অস্থির হয়ে এলোমেলো কদমে পিছিয়ে যায় দুর্বল মেয়েটা। এরিসের চোখের মাঝে ক্রোধের অগ্নিস্ফুলিঙ্গ। সেও লম্বা পা ফেলে এগোতে শুরু করে সামনের তার সমানতালে। এভাবে পেছোতে গিয়ে এক পর্যায়ে ঈশানীর পায়ে এসে আটকায় স্যাঁতস্যাঁতে কোনো এক অজ্ঞাত বস্তু। এরিসের হাতের বাঁধনে আবদ্ধ থেকে আর চোখে সেদিকে একপল নজর বোলায় ভীত মেয়েটা। এক মুহূর্ত, মাত্র এক মুহূর্তের জন্য নিচে তাকানোর সঙ্গে সঙ্গে চোখের রং পাল্টে গেল ওর। গা ঘিন ঘিন করে ভয়ানক এক দৃশ্যপট চোখের সামনে ভেসে উঠতেই আতঙ্কের শেষ সীমানা ছাড়িয়ে দুই হাতে শক্ত করে এরিসের ওভারকোটটা খামচে ধরে আকস্মাৎ গলা ছেড়ে চিৎকার দিয়ে উঠল ঈশানী। চিৎকারের আওয়াজে ভ্রম কাটে এরিসের। সে তৎক্ষণাৎ ঈশানীর গলা থেকে হাত সরিয়ে দৃষ্টিপাত করে নিচের দিকে। তীক্ষ্ণ চোখ দুটো ছোট ছোট করে পায়ের কাছে তাকাতেই দেখতে পায় একটু আগের সেই রুশ লোকটার মরাদেহ ছিন্ন ভিন্ন করে খুবলে খেয়ে একেবারে নাড়ি ভুড়ি বের করে ফেলেছে বোজো। এহেন বিভৎস দৃশ্য দ্বিতীয়বার দেখার সাহস হলো না ঈশানীর। প্রথমবারেই গগন কাঁপানো চিৎকার দিয়ে গড়গড় করে বমি করে ভাসিয়ে দেয় এরিসের সমস্ত শরীর। মেয়েটার এরূপ মাত্রাতিরিক্ত সাহস দেখে এরিসের মস্তিষ্কটা চড়াত করে উঠল ফের।
জাজালো মেজাজের বহিঃপ্রকাশ ঘটিয়ে পুনরায় ইস্যুকে কিছু বলতে যাবে, তার আগেই চেতনা হারিয়ে শীর্ণকায় শরীরের সমস্ত ভর ছেড়ে দেয়, শূন্যে লুটিয়ে পড়ে ঈশানী। বরাবরের মতো মাটি স্পর্শ করার আগেই ওর দুর্বল শরীরটাকে বাহুবদ্ধ করে নেয় অ্যারিস। অ্যারিসের হাতের ওপর গা ছেড়ে পড়ে আছে ঈশানী। রেশমের মতো ঝুরঝুরে চুলগুলো অগোছালো হয়ে লেপ্টে আছে ওর সমগ্র মুখমণ্ডলে। রেশমের মতো ঝুরঝুরে চুলগুলো অগোছালো হয়ে লেপ্টে আছে ওর সমগ্র মুখমণ্ডলে। মুখের সাহায্যে ফু দিয়ে বিনা বাক্যে ওর চুলগুলোকে আলগোছে সরিয়ে দেয় অ্যারিস। পরক্ষণেই মেয়েটার শুকনো চেতনাহীন ফ্যাকাশে মুখের দিকে অনিমেষে চেয়ে হাসকি স্বরে বলে ওঠে, বারবার নিজের এই সরল মুখটা দেখিয়ে কি প্রমাণ করতে চাইছো তুমি? টনটনে মাথা ব্যথায় কাতরাতে কাতরাতে ঠিক যেই মুহূর্তে চোখ খুলে ঈশানী, তখন সকাল ছাপিয়ে সন্ধ্যা রাত। চেতনা ফিরে আসা মাত্রই কাচের দেওয়াল ভেদ করে বাইরের অবিরাম তুষারপাতে দৃষ্টি বুলালো মেয়েটা। কিয়ৎক্ষণ সেদিকে নজর বুলিয়ে ইস্যু বুঝল ও ইতোমধ্যে অ্যারিসের সেই চিরাচরিত পেইন্ট হাউসে রয়েছে। এটা বোধ হয় ভবিতব্য। দীর্ঘশ্বাসের সাহায্যে ভেতরের আহত বাতাসটুকে বের করে দিয়ে চোখ ঘোরালো ঈশানী। সামান্য নড়াচড়া করে উঠে বসার চেষ্টা চালালে চট করে কেউ একজন বাধা প্রদান করে আদুরে শাসনে বলে ওঠে, প্লিজ ডোন্ট গেট আপ। লোকটার গমগমে আওয়াজ পরিচিত ঠেকল ইস্যুর কানে। সহসা চোখ উঁচিয়ে সামনে দৃষ্টিপাত করতেই দেখল একজন চশমা পরিহিত মাঝবয়সী রুশ লোক যত্ন সহকারে স্যালাইন খুলছে ওর বাহু থেকে। লোকটাকে ডক্টর মনে হচ্ছে, কিন্তু এই পেইন্ট হাউসে ওর জন্য কেই বা ডক্টরের ব্যবস্থা করবে? এটা তো অসম্ভব। সন্দেহের বশবর্তী হয়ে ঈশানী নড়ে চড়ে বসতে চায় ফের। তখনই কোথা থেকে যেন ফ্লোরা এগিয়ে এসে দুবাহু শক্ত করে ধরে শান্ত করে ঈশানীকে। মিষ্টি হেসে ওকে আশ্বস্ত করে বলে, এখন কেমন লাগছে ইস্যু? ফ্লোরার এই নিষ্পাপ সম্মোহনী হাসিতে মনটা বিষণ্ণ হয়ে পড়ে ঈশানীর। মনে পড়ে যায় মুক্তির লোভে নিজের করা একাধিক কপটতার কথা। তবুও মেয়েটা এত স্বাভাবিক কি করে আছে? কি হলো, তুমি কি এখনো অসুস্থ বোধ করছো ইস্যু? ফ্লোরার মৃদু আওয়াজে ভ্রম কাটল ঈশানীর। চারিদিক অবলোকন করে ও দেখতে পায় সবকিছু স্বাভাবিক শান্ত। এক ফোঁটা রক্তের চিহ্ন নেই কোথাও, এমনকি ওর পরনের জামা কাপড়গুলো অত্যন্ত পরিপাটি। চারিদিকে বিষণ্ণ নজর বুলিয়ে জিহ্বা দিয়ে নিজের শুষ্ক অধর ভিজিয়ে পাশে দাঁড়ানো মাঝ লোকটাকে ইশারা করে মৃদু স্বরে ঈশানী জিজ্ঞেস করে, উনি কে ফ্লোরা? ঈশানীর পাশে বসে ওর হাতের মাঝে হাত রেখে ফ্লোরা জানায়, উনি ডক্টর মাদভেই, অ্যারিসের পার্সোনাল সার্জন। পার্সোনাল সার্জন? প্রশ্নটা করার সময় ভুরু কুঞ্চন করে ফেলল ঈশানী। হ্যাঁ সূচক মাথা নাড়ায় ফ্লোরা। দীর্ঘশ্বাস ছেড়ে উদাস কণ্ঠে বলে, প্রত্যেক 1-2 মাস পর পর কোনো না কোনো কারণে সার্জারির প্রয়োজন পড়ে অ্যারিসের। ওই জন্যই তো বুলেটের আঘাতের অভাব নেই ওর শরীরের। ফ্লোরার কথায় ঈশানী এবার কৌতূহলী কণ্ঠে শুধালো, কিন্তু অ্যারিসের পার্সোনাল সার্জন এখানে কেন? কেন আবার? তোমাকে ট্রিটমেন্ট করার জন্য? কিন্তু কে ডেকে পাঠিয়েছে ওনাকে? ঈশানীর শেষ প্রশ্নে ফ্লোরা কাঁধ ঝাঁকিয়ে ঠোঁট উল্টে অজ্ঞাত স্বরে বলল, সেটা তো জানি না। ফ্লোরার কথার পাছে আগ বাড়িয়ে আরও কিছু জিজ্ঞেস করতে চাইলে ঈশানী, তবে ওকে আর কোনোরূপ কথা বলার ফুরসত না দিয়ে দরজার কাছ থেকে একজন গার্ড ডেকে উঠল সশব্দে, জানালো, অফিস রুমে যেতে হবে, অ্যারিস ডাকছে তোমায়। গার্ডের কথায় শঙ্কিত হয়ে শুষ্ক ঢোক গিলল ঈশানী। মনে মনে ভাবতে লাগলো, এবার তাহলে কি হবে? নিস্তব্ধতায় ছেয়ে আছে চারিপাশ। অফিস রুমের ডেস্কে বসে এক মনে কপালে আঙুল স্লাইড করছে অ্যারিস। ওর চোখের দৃষ্টি নিষ্প্রভ, দাঁতের সাহায্যে অধর কামড়ে রেখেছে অহেতুক। দেখে মনে হচ্ছে বিশেষ কিছু একটা নিয়ে চিন্তায় মশগুল মাফিয়া বসটা। ঠিক এমন সময় ভেজিয়ে রাখা দরজা ঠেলে অফিস কক্ষে প্রবেশ করে তুষার। হাতে থাকা আইপ্যাডটা অ্যারিসের দিকে স্বগতিতে বাড়িয়ে দিয়ে পুনরায় স্থির হয়ে দাঁড়ালো সে। উদাসীন ভঙ্গিতে আইপ্যাডটা স্ক্রল করতে করতে প্রশ্ন ছুড়ল অ্যারিস, ডক্টর মাদভাই এসেছে?
তুষার হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে জানায় এসেছে। অ্যারিশ এবার সোজা হয়ে পিঠ টান টান করে বসলো চেয়ারে। আইপ্যাডে সূক্ষ্ম নজর বুলিয়ে জিভ দিয়ে গাল ঠেলে রাশভারী আওয়াজে বলল, লাশ দুটোকে পেয়েছো? পুনরায় মাথা নাড়িয়ে হ্যাঁ জানায় তুষার। পরক্ষণে চিন্তিত স্বরে বলে, লাশ দুটোকে পাওয়া গেলেও ক্যামেরাটার খোঁজ পাওয়া যায়নি। মনে হচ্ছে কেউ ইচ্ছে করে সরিয়ে ফেলেছে। হাতের আঙুলগুলো নির্বিঘ্নে টেবিলের উপর নাড়তে নাড়তে অ্যারিশ বলল, ইট ওয়াজ এ ট্র্যাপ। আই অলসো থিঙ্ক দ্যাট। বাই দ্য ওয়ে, এরা দুজন কারা ছিল আর জঙ্গলেই বা কী করছিল? নাক টেনে বুক ভর্তি বাতাস পুড়ে নিল তুষার। অতঃপর অ্যারিশের প্রশ্নের প্রত্যুত্তর করে বলল, এখানেও ট্র্যাপ। দুইজনের মধ্যে একজন ড্যানিয়েলের সিক্রেট স্পাই ছিল ঠিকই, কিন্তু আরেকজনের পরিচয় এখন পর্যন্ত আইডেন্টিফাই করা যায়নি। দ্রুত করো। আই ওয়ান্ট অল অফ দেম ইন মাই বেসমেন্ট। অ্যারিশের কণ্ঠে ভয়াবহ ক্ষুব্ধতা। তুষার একটু আগ বাড়িয়ে তির্যক ভুরু উঁচিয়ে বলল, ওদের অপরাধ? কৈফত চাইছ? চোখ ছোট ছোট করে তীক্ষ্ণ নজরে তাকালো অ্যারিশ। ওর দৃষ্টি অনুসরণ করে ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বেরিয়ে যেতে যেতে তুষার বলল, উফ, ভুলে গিয়েছিলাম অ্যারিশ ইউভান তো আবার কাউকে কৈফত দেয় না। তুষারের কথায় না চাইতেও কয়েক সেকেন্ডের জন্য ঠোঁট কামড়ে ফিসলে হাসল অ্যারিশ। অফিস কক্ষ থেকে বেরিয়ে যেতে নিয়েও ফের ঘুরে এলো তুষার। হাতের সাহায্যে কপালে লেপ্টে থাকা ঘন চুলগুলোকে ব্যাক ব্রাশ করে অ্যারিশকে উদ্দেশ্য করে গভীর স্বরে বলে ওঠে, মেয়েটাকে সেদিন ফিরিয়ে দিয়েছিলেন, বাট শি ইজ সো এক্সপেন্সিভ। দুবাইয়ের শেখদের মনের রানী। তুষারের কথায় উপহাস করে চোখ উল্টালো অ্যারিশ। কোনোরূপ দ্বিধাবোধ না করে নির্বিকার গলায় বলল, সো হোয়াট? অ্যারিশের কথায় চক্ষু কপালে উঠে গেল তুষারের। এত এক্সপেন্সিভ মেয়েটাকে অহেতুক বিদায় করে দিয়ে বলছে সো হোয়াট? সেই তখন থেকে তুষার বিনা বাক্যে চেয়ে আছে। কণ্ঠে নিদারুণ গম্ভীর্যতা টেনে অ্যারিশ বলে, লিসেন, সস্তা জিনিসে টাচ করা ভালো লাগে না আমার, বড্ড ইরিটেটিং ফিল হয়। নেক্সট টাইম আর এসব পাঠিও না। তাহলে কি আরও এক্সপেন্সিভ? নেভার। বাক্যটুকু জিহ্বা থেকে বেরিয়ে আসার আগেই মুখের উপর হুঙ্কার দিয়ে তুষারকে পুরোপুরি থামিয়ে দেয় অ্যারিশ। তাহলে এক্সপেন্সিভ বলতে কি বোঝাতে চাইছেন? কিছু না, ইউ ক্যান লিভ নাও। তুষার এবার কি করবে? মনে মনে নিজের বসকে চরম আনরোমান্টিক উপাধিতে ভূষিত করে উদাস পায়ে বেরিয়ে যায় অফিস কক্ষ থেকে। তুষার অফিস রুম ত্যাগ করতে না করতেই অন্য পাশ থেকে ঈশানীকে টেনে হিঁচড়ে অফিস কক্ষে এনে হাজির করে একজন গার্ড। ঈশানী আসতে চাইছিল না বলেই ওর বাহু ধরে টানতে টানতে নিয়ে এসেছে গার্ডটা। এমনকি এই মুহূর্তে অ্যারিশের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায়ও ও শক্ত হাতে ইস্যুর বাহু চেপে ধরে দাঁড়িয়ে আছে, যেন কোনো দণ্ডপ্রাপ্ত আসামিকে ধরে নিয়ে এসেছে কাঠগড়ায়। ব্যথাতুর দৃষ্টিতে অ্যারিশের পানে এক পলক চাইল ঈশানী। ওর নীলাম্বর অসহায় চোখ দুটো অবলোকন করে মুহূর্তেই ব্যথা করে উঠল অ্যারিশের খড়খড় উত্তপ্ত হৃদয়টায়। একই সঙ্গে চড়াও হওয়া ক্রোধে ভলভলিয়ে উঠল মস্তিষ্ক। তৎক্ষণাৎ ঈশানীর চোখ থেকে চোখ সরিয়ে গার্ডটার উদ্দেশ্যে চোয়াল শক্ত করে অ্যারিশ বলে ওঠে, টাচ করতে নিষেধ করেছিলাম। আতকে উঠে সঙ্গে সঙ্গে ঈশানীর বাহু ছেড়ে দেয় গার্ড। মাথা নামিয়ে কুর্নিশ জানিয়ে থমথমে মুখে বলে, আসলে বস উনি আসতে চাইছিল না, তাই আর কি। রুলস ইজ রুলস। আসতে না চাইলে পায়ে ধরে অনুনয় করে আনবে, তবুও টাচ করা যাবে না। নাও গেট লস্ট। পুনরায় বেশ কয়েকবার ভয়ার্থ নজরে অ্যারিশকে কুর্নিশ জানিয়ে তাড়াহুড়া পায়ে কক্ষ ত্যাগ করল লোকটা। ওদিকে অ্যারিশের কথায় হতবিহ্বল ঈশানী। একটু আগে এসব কি বলল লোকটা? আদৌ নিজের সেন্স থেকে বলেছে নাকি নেশার ঘরে ভুলভাল বকছে? আচ্ছা, জ্বরটর হয়নি তো ওনার? হাজারটা ভাবনায় বিভোর ঈশানী। ঠিক এমন সময় ওর ঘোর কেটে গেল অ্যারিশের কর্কশ আওয়াজে, আই থিঙ্ক তুমি ওই জায়গাটাতে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছো। চেয়েছিলাম পাঠাবো না, এখন মনে হচ্ছে ওইটা তোমার জন্য বেস্ট অপশন। না। আকস্মাৎ শিউরে উঠল ঈশানী। দিশেহারা গলায় শব্দটুকু উচ্চারণ করে হাঁটু ভেঙে ধপ করে মেঝেতে বসে পড়ে দু হাত জোর করে ক্ষমা চাইল অ্যারিশের কাছে।
এবারে সশব্দে চেয়ার ছেড়ে ঈশানীর নিকট এগিয়ে এলো অ্যারিস। এক হাঁটু ভর করে ওর মুখোমুখি হয়ে বসে। ঈশুর জোর করা হাত দুটো চেপে ধরে নিজের হাতে, অতঃপর কিঞ্চিত ঘাড় বাঁকিয়ে সরল মেয়েটার ক্রন্দনরত মুখের পানে চেয়ে দাঁতে দাঁত পিষে হিসিয়ে বলে, কতবার বলেছি আমার সামনে এই ইনোসেন্ট ব্লু আইস দেখিয়ে কোনো লাভ হবে না, বিকজ আই এম হার্টলেস। জানি। ঈশানীর মুখে এই জানি শব্দটা কেমন যেন মোটেও ভালো লাগলো না অ্যারিসের। ভেতরের পৈশাচিক সত্তাটা হল্লা করে উঠে মুহূর্তে। তাকে প্রাধান্য দিয়ে শক্ত গলায় অ্যারিস বলল, জেনে থাকলে পালিয়েছ কোন সাহসে? আমার সঙ্গে লাগতে আসতে বারণ করিনি তোমায়? ঈশানী ঝাঁঝালো কণ্ঠে বলল, আমি তো লাগতে আসিনি, মুক্তি চেয়েছি শুধু। সেটা এই জীবনে পাবে না। অ্যারিস ইউভানের হাত থেকে মুক্তি পাওয়া তোমার ভাগ্যে নেই। চ্যালেঞ্জ করছেন? এত কিছুর পরেও মেয়েটার জেদ কমেনি এক রক্তি। অজ্ঞতা ওর হাত দুটো উপরে কাউচের সঙ্গে চেপে ধরে ক্ষুব্ধ স্বরে অ্যারিস বলে, করছি, চ্যালেঞ্জ করছি। মুক্তি তো দূরে থাক, অ্যারিস ইউভানের চোখের আড়াল পর্যন্ত হতে পারবে না তুমি কোনোদিন। কথা শেষ করে এক ঝটকায় ঈশানীকে দূরে ঠেলে দিয়ে লম্বা পা ফেলে অফিস রুম ত্যাগ করে অ্যারিস। বেজমেন্টের টর্চার সেল থেকে ভেসে আসছে হৃদয় বিদারক বিভৎস চিৎকার। যদিও বেজমেন্টটা পুরোপুরি সাউন্ড প্রুফ, তবু বিরক্ত হয়ে কানে এয়ারপড গুঁজল অ্যারিস। ঠোঁট দুটো ফাঁকে ধরল সিগারেটের জ্বলন্ত শলকা। সেভাবেই পকেটে হাত গুঁজে এক ধ্যানে তাকিয়ে রইল ভেন্টিলের থেকে অবগত এক ফালি নিয়ন আলোক রশ্মির দিকে। একটু আগেই সেই গার্ডটার আঙুলের নখগুলো তুলে নেওয়া হয়েছে বেজায় নৃশংসভাবে। তার চিৎকারের আওয়াজে আপাতত কাঁপছে পুরো বেসমেন্ট। চিৎকারের এক পর্যায়ে লোকটা হাঁপাতে হাঁপাতে অস্পষ্ট আওয়াজে বলল, কি অন্যায় করেছিলাম আমি? ঠোঁটের ফাঁক গলিয়ে ধোয়ার কুণ্ডলি ছেড়ে নির্বিকার কণ্ঠে বিড়বিড়ালো অ্যারিস। অ্যারিস কাউকে কৈফিয়ত দেয় না।